ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড লু। দুদেশের সম্পর্কে আস্থা ফেরানোর প্রত্যাশা। র্যাব, শ্রম আইন ও মানবাধিকার ইস্যুতে উন্নয়নের তাগিদ। সাভারবাসীর আতঙ্ক উপজেলা চেয়ারম্যান রাজীব 10 বছরে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। এখনো অনিশ্চিত প্রায় 2000 মানুষের হজ যাত্রা। সৌদি সরকারের অসহযোগিতার অভিযোগ। এজেন্সির গাফিলতি দেখছেন ধর্মমন্ত্রী। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস 7 চুক্তির মধ্যে আটকা পানি ন্যায্য হিস্সা। চুক্তি নবায়ন ও বাস্তবায়নে চাপ তৈরির পরামর্শ। এবং শিশুদের জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো সমস্যা বাড়ছে। খোলা খাবার, ঠান্ডা পানিকে দুষছেন বিশেষজ্ঞরা। বাড়তি যত্নের পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে পেছনে নয়, সামনের দিকে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকা সফরের দ্বিতীয় দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অবশ্য র্যাব, শ্রমনীতি ও মানবাধিকারের মতো বিষয়ে বাংলাদেশের তেমন কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, র্যাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় সাপেক্ষ বিষয়। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। দ্বিতীয় দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক শেষে মুখোমুখি হন সাংবাদিকদের। বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে ঢাকা ওয়াশিংটনের সম্পর্কের মধ্যে টেনশন তৈরি হয়েছিল। এখন সময় হয়েছে দুদেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার। The United States worked very hard to promote free, fair and non-violent elections here, and it caused some tensions. This is common in our relationship. We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. লু বলেন, দুর্নীতি বন্ধের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। র্যাব, শ্রম আইন ও মানবাধিকার ইস্যুতে তেমন কোনো অগ্রগতি লক্ষণীয় নয় বলে উল্লেখ করেন মার্কিন সহকারী মন্ত্রী। We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. We're talking about the ability of more Bangladeshi students to study in the United States. And we're talking about how do we work together on clean energy. পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়েছে। র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সময় সাপেক্ষ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই তিনি সফরে এসেছেন এবং সেই লক্ষ্যেই আমাদের সমস্ত আলোচনা হয়েছে। র্যাবের কিছু ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। তো এটি উগ্র হলে কিন্তু সেটি নিয়ে আমাদের ফরেন অফিসের সাথে আলোচনা হয়েছে যে সেটি দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। জিএসপি সুবিধা নতুনভাবে শুরু হলে বাংলাদেশকে তা দিতে চায় যুক্তরাষ্ট্র, এমন কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পশ্চিমা বিশ্ব এখনো খুশি না, তারা সবার সাথে এই সম্পর্ক রাখে ও অবাধ নির্বাচনের পক্ষে আছে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, পশ্চিমারা সামরিক শাসকদের সাথেও সম্পর্ক রাখে, তবে তারা দেশের জনগণের চাওয়া পাওয়ার পক্ষে। বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা অপকৌশল করছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশে একদলীয় শাসন চলছে, কিন্তু জনগণ চায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আমরা যেটা দেখেছি আপনার, সেটা হচ্ছে যে তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখন অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না, তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন। এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না, এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না। তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকে।
এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেনি। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। এর কথা আমাদের মনে রাখতে হবে। উপজেলা চেয়ারম্যান হয়ে 10 বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক, ছাত্রনেতা থেকে ভয়ঙ্কর ক্যাডার, এরপর রাজনীতিক বনে যান মঞ্জুরুল আলম রাজীব। জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকের ত্রাসে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক। উপজেলা নির্বাচনে ভয়ে মঞ্জুরুল আলম রাজীবের সামনে প্রতিদ্বন্দ্বিতার সাহস দেখান না কেউই। টিনের ঘর থেকে রাজ প্যালেস, রাজমহলের মালিক, শূন্য থেকে পাহাড়সম অর্থ সম্পদে রাজীব সাভারের অঘোষিত সম্রাট। রাজীব ও তার পরিবারের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধানে ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। সজীব রহমানের ছবিতে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম। মঞ্জুরুল আলম রাজীব সাভার উপজেলায় 2 বারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান। স্থানীয় ছাত্রনেতা থেকে রাজনীতির ছত্রছায়ায় অর্জিত রাজমহল, রাজ প্যালেস, অর্ধশতাধিক বাড়ি, ফ্ল্যাট, 100 একরের বেশি সম্পত্তি আর বিলাসী শান শওকতে যেন রূপকথার রাজা। দাপট আর ত্রাসে সাভারের অঘোষিত সম্রাট। রাজীব উনি হচ্ছেন সন্ত্রাসের গডফাদার। আমি নিজেও ভয়াবহভাবে নির্যাতনের শিকার হয়েছি তাদের। রাজীব সম্পর্কে বলবো, এখন বলবো আমি তো কালকেই আমার লাশ পড়ে থাকবে। 16 বছর আগেও মঞ্জুরুল আলম রাজীবের 3 ভাইয়ের পরিবারের মাথা গোঁজার একমাত্র ঠাঁই ছিল হেমায়েতপুরে 16% এই ঝরাজীর্ণ বাড়ি। 1995 সালে রাজীব জেলে থাকা অবস্থায় তার মা অপরাধ চিহ্ন পত্রিকায় খোলা চিঠি লিখে রাজীবদের ছাপোষা সংসারের ফিরিস্তি তুলে ধরেছিলেন। 2019 সালে মঞ্জুরুল আলম রাজীব নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় নিজ সম্পদে মাত্র 30% জমি, নগদ প্রায় 12 লক্ষ টাকা আর 5 কোটি টাকার ব্যাংক ঋণ দেখায়। আমি সিঙ্গাপুরে ব্যবসা করি, আমার ছোট ভাই মঞ্জুরুল আলম রাজীব তার এক্সপোর্ট ওরিয়েন্টেড লেদার ইন্ডাস্ট্রি আছে। বিপরীতে রাজীবের চোখ ধাঁধানো সম্পদের সাম্রাজ্য দেখুন। হেমায়েতপুর শ্যামপুরে 26% জায়গায় রাজ মঞ্জুরি মহল, হেমায়েতপুর পদ্মার মোড় প্রধান সড়কে 7 তলার সুবিশাল রাজ প্যালেস, রাজ লেদার, রাজ অ্যাপারেলস ও রাজ ফিটনেস সেন্টারের মালিক রাজীব। সাভার আড়াপাড়ায় 26% উপর রাজ প্রাসাদ সম বাড়ি নির্মাণাধীন। হেমায়েতপুরে 160% উপর রাজ রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন লিমিটেড, যার বাজার দর 100 কোটি টাকার বেশি। হেমায়েতপুর কান্দি বলিয়ারপুরে 136% উপর রাজ এগ্রো গড়েছেন। এখানে হলমার্কের জমি ও গরু কৌশলে নিজের নামে করে নেন। আদাবর থানার পাশে নাভানা গ্লোরি বিল্ডিং এর 6ষ্ঠ তলায় এ বি নামে 2টি ফ্ল্যাট। হেমায়েতপুরের হারুরিয়ায় রাজীব ও তার ছোট ভাই সমরের নামে SR রিয়েল এস্টেট গড়েছেন। ব্যবসা আড়াল করতে সাইনবোর্ড ঝুলিয়েছেন রমিজউদ্দিনের নামে। হেমায়েতপুর ট্যানারির মোড়ে 128% জমির মালিক। সাভার রাজফুলবাড়িয়ে কিনেছেন 120% জমি। হেমায়েতপুর বাস স্ট্যান্ডের ঢাকামুখী অংশে রাজীব সমরের এই কাঁচামালের আড়তে 50% মালিক রাজীব। দখলবাজ রাজীব দখলের জায়গাও ধর্মীয় কাজে ব্যবহার করতে ছাড়েননি। আড়াপাড়ায় দখলি 15% জমিতে পিতা ওয়াসিল উদ্দিনের নামে গড়েছেন মসজিদ, মাদ্রাসা। এখানে আরো 24% এই প্লটও আছে। অভিযোগ আছে মঞ্জুরুল আলম রাজীব কলকাতার গড়িয়ার দক্ষিণ 24 পরগনায় বালিগঞ্জ ব্রিজের সামনে বাড়ি কিনেছেন। সম্পদের মতোই রাজীবের নির্যাতনের ফিরিস্তি আরও ভয়ঙ্কর। নির্বাচনী হলফনামায় অন্তত 7টি হত্যা ও অস্ত্র মামলায় তিনি খালাস দেখিয়েছেন। 2019 সালে সাভারের হোসেনকে হত্যা করে রাজীবের ক্যাডার সাবু। এমন আরও কয়েক ডজন হত্যা নির্যাতনের মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগী রাজীব। আমি বিচার চাই, আমার রাজীবের সাথে কাজ করতে অস্বীকৃতি জানানোয় 1998 সালে সাভার পোড়াবাড়ির এই হারুনের হাত কেটে রাজীবকে উপহার দেয় তারই ক্যাডার বিল্লাল। ডাইকা নিয়ে গেছে, রাজীব ভাই যাবে গেছে, চলো যাই, রাজীব 70 টাকা কেটে গেছে। ঘরে ঢুকে আগে 5 টাকা বামার, এটাই না। সাভারের কেউ রাজীব বা তার পরিবারের বাইরে গেলেই নির্মম নির্যাতন নেমে আসে তাদের উপর। তারা এমন ভাবে মানুষের পিটায় হাড্ডি গুড্ডি ভাঙিয়ে এমন অবস্থা করে, না হলে কবরস্থানে থাকে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। আমার বিরুদ্ধে একজন তরিকত ফ্রন্টের মনে হয় একজন সাবমিট করেছিল, পরে উনি উজ্জ্বল করে নিয়েছে। আমি 2 বারই নির্বাচন করেছি, 2 বারই ইনশাল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে। তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু নেই।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। কলুষিত রাজনীতির ভিত্তি করে তিনি বিভিন্ন ধরনের সহিংসতা থেকে শুরু করে পেশি এবং অর্থের মালিকানা অর্জন করেছেন। আমাদের সকল প্রত্যাশা হবে দৃষ্টান্তমূলক শাস্তি, জবাবদিহিতার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা হোক। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ধর্ম মন্ত্রণালয়ের নোটিশের দুদিন পরও কোনো হজ যাত্রীকে ভিসা দিতে পারেনি 6 এজেন্সি। এতে এখনো অনিশ্চিত প্রায় 2000 মানুষের হজ যাত্রা। এজেন্সিগুলো সৌদি সরকারের উপর দায় চাপালেও ধর্মমন্ত্রী বলছে, এজেন্সি মালিকদের অতি মুনাফার লোভ ও গাফিলতি এর প্রধান কারণ। এম এ আজিমের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ নাইব। ধর্ম মন্ত্রণালয়ের নোটিশ পাওয়া 6 এজেন্সির মধ্যে সবথেকে বেশি হজযাত্রী পাঠানোর কথা আল রিসান ট্রাভেল এজেন্সির। তবে 444 জনের মধ্যে এখনও ভিসা হয়নি একজনেরও। জানতে চাইলে এজেন্সি মালিকের সাব বক্তব্য, কাউকে হজে পাঠানোর কথা বলেননি তিনি। অস্বীকার করছেন টাকা নেয়ার কথাও। আমাকে কোনো হাজি ছিলেন না, কোনো হাজি আমার এখানে টাকাও দেয় নাই, আমার লাইসেন্সে কেউ রেজিস্ট্রেশনও করেনি। অথচ তার অফিসে টাঙানো হজে পাঠানোর বিজ্ঞাপন বলছে ভিন্ন কথা। এর মধ্যে বসেই দাবি করেন তার লাইসেন্স ব্যবহার করে হজযাত্রীদের থেকে টাকা নিয়েছে অন্য কেউ। না, আমি দায়ভার নেব, আমাকে কেউ কোনো হাজি চেনে আমার কাছে টাকা দিছে, যাদের কাছে দিছে তারা এটা সমাধান। আমার লাইসেন্স তারা ব্যবহার করছে, তাদের লাইসেন্স নাই, যে কোনো লাইসেন্সটা বন্ধ আছে, আমার লাইসেন্স তারা ব্যবহার। ভিসা না হলেও তেমন কোনো কর্মতৎপরতা নেই এজেন্সিগুলোতেও। কেউ বলছে সৌদি সরকারের নানা জটিলতায় বাসা ভাড়া করতে পারছেন না তারা। আবার অনেকে বলছে স্বল্প মূল্যে বাসা ভাড়া পেলে শুরু করবেন ভিসা কার্যক্রম। সরকার জানতেছে আমি টাকা বাড়াচ্ছি কম, কিন্তু আসলে আপনার 3 জনের টাকাটা একত্রিত হচ্ছে না। করেছে বাড়ি ভাড়া জটিলতা, বললেই তো ভাই এটা সমস্যার সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। আপনার আজকালকের ভিতরে আমাদের কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমরা যে বাড়িতে বিল্ডিংয়ে হাজির রাখবো, ওই বিল্ডিংয়ের ফিটনেসটা আসতে দেরি হয়েছে, এটাই মূল কারণ। তবে ধর্মমন্ত্রীর সাফ কথা, জটিলতা সৌদি সরকারের নয়, এজেন্সি মালিকদের গাফলতি সংকট সৃষ্টির জন্য দায়ী। এটা ওদের দোষ, এটা সৌদি গভর্নমেন্টের দোষ না, এটা আমাদেরও দোষ না। ওরা বাড়ি ভাড়া করবে, সাথে সাথে ভিসা পেয়ে যাবে। বাড়ি ভাড়া করে নাই, ভিসা পাচ্ছে না। তাদের কথা সেটা যদি যৌক্তিকতা থাকে যে হ্যাঁ তাদের কোনো ত্রুটি হয়েছে, তাহলে তারা যে সংশোধন যদি করে নেয়, নিল, যদি না নেয় তাহলে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। হজযাত্রীদের ভিসা প্রাপ্তির লক্ষ্যে এখন পর্যন্ত 2 বার সময় বাড়িয়েছে সৌদি সরকার। দালালদের খপ্পরে নয়, খোদ নিবন্ধিত এজেন্সিতে গিয়েও হাজারো হজ ইচ্ছুকদের হজযাত্রা এখন অনিশ্চিত। সৌদিতে স্বল্প মূল্যে বাসা নিয়ে এজেন্সি মালিকদের অতি লাভের আশা, যা দিন দিন আরও জটিল করছে। শুধু নোটিশ নয়, সরকারের কঠোর পদক্ষেপ যা সমাধান করতে পারে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। আজ ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা হারানোর আশঙ্কায় ও পানির ন্যায্য হিস্যার দাবিতে 1976 সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নেতৃত্বে লং মার্চ অনুষ্ঠিত হয়। পানির ন্যায্য হিস্যা পেতে বিভিন্ন সময় সমঝোতা আর চুক্তি হলেও পরিস্থিতি বদলায়নি। এখনো চুক্তি আর পানির হিস্যা রাজনীতির উপজীব্য। তারেক রহমানকে সঙ্গে নিয়ে কাজী সাহেদের প্রতিবেদন। কখনো খরা, কখনো বন্যা, সঙ্গে নদী ভাঙনের দুর্ভোগ। ফারাক্কা বাঁধের কারণে এমন পরিস্থিতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। 1975 সালে এ বাঁধ চালু করে ভারত। প্রতিবাদে পরের বছর 16 মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে রাজশাহী থেকে শুরু হয় লং মার্চ, যা চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। বাঁধ নির্মাণের আগে পরে পানি বন্টনে বেশ কিছু সমঝোতা ও চুক্তি হলেও বদলায়নি চিত্র, বরং গতিপথ বদলে বিভিন্ন চ্যানেলে বিভক্ত হয়ে গেছে পদ্মা। মহানন্দা, পাগলা ও পুনর্ভবা শুকিয়ে যাচ্ছে। চর এলাকাগুলো আছে, এগুলো প্রায় শুষ্ক থাকে। আমাদের নদী মেন স্টিম দিয়ে পানিটা চলে যায়, এই পানিটা আমরা আটকে রাখতে পারতেছি না। যদি আমরা গ্যাঞ্জেস ব্যারেজ যদি করি আমরা, তাহলে এই পানিটা আমরা আটকে রাখতে পারবো এবং এই শুষ্ক মৌসুমে এই পদ্মার যে দুই পারে যে লোকজন আছে তারা হয়তো এই পানিটা ব্যবহার করতে পারবে। পদ্মা নদীর ডাউনের অংশগুলো যেমন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং যে নাটোর, এই এলাকায় যে ফারাক্কার প্রভাবে যে চরগুলো মানে বৃদ্ধি পাচ্ছে এবং যে নদীর নাব্যতার উপর প্রভাব ফেলছে, সেই বিষয়গুলো যাতে নজরে আসে এবং সেটার জন্য যে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
পানির ন্যায্য হিসাব মিলছে না এমন অভিযোগ শুরু থেকেই। চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে, যার নবায়নে দৃশ্যমান আলোচনা নেই। ফলে হতাশা বাড়ছে নদী ও পরিবেশ নিয়ে কাজ করেন এমন কর্মীদের। অবিলম্বে এই চুক্তি বাস্তবায়ন করে এই অঞ্চলকে বাঁচানোর জন্য উদ্যোগ নেবে। বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গার পানি বন্টন নিয়ে যে চুক্তি, সেই অনুযায়ী আমরা পানি মোটেই পাচ্ছি না। একমাত্র নদী সংক্রান্ত ব্যাপারটাই আমাদের একটা স্পর্শকাতর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা আমরা যেটা মনে করি যে ভারতের উচিত আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। পানির ব্যবহার ও কারিগরি প্রশ্ন তুলে এই চুক্তির নবায়ন ঝুলে যেতে পারে বলে শঙ্কা নদী গবেষক শেখ রোকনের। আর মাহবুব সিদ্দিকী মনে করেন ন্যায্য হিসাব পেতে আলোচনার পাশাপাশি প্রতিদিনই চাপ তৈরি করতে হবে। চুক্তি যদি শেষ হয়ে যায় তখন দেখা যাবে যে এটা ঝুলে যাচ্ছে। তিস্তা চুক্তির ক্ষেত্রে যেমনটা হয়েছে যে ঝুলে যাচ্ছে, সেটা যদি আমরা সময় মতো নবায়ন না করি তাহলে কিন্তু এটা খুব ভয়ঙ্কর অবস্থা হবে। প্রতিদিন চেষ্টা করতে হবে, চাপ সৃষ্টি করতে হবে, এটাই আমাদের প্রধান সমস্যা। এটা মনে করে প্রতিদিন এই চাপ সৃষ্টি করতে হবে এবং যদি না শুনে আন্তর্জাতিক অঙ্গনে যেতে হবে আমাদের। চুক্তি শেষ হবে 2026 সালে। তবে এখন থেকেই পরবর্তী চুক্তির বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনার শুরুর তাগিদ নদী গবেষকদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সংবাদ সকালে আরো থাকছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছে কমিটি, ব্যবস্থা নেয়ার সুপারিশ, অভিযোগ অস্বীকার। ঘন ঘন আবহাওয়া পরিবর্তনে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের সময় এই প্রবণতা দেখা দিলেও এবার হার অনেকটাই বেশি। তীব্র গরমে অনিয়ন্ত্রিত পানি ও তরল খাবার গ্রহণই বড় কারণ বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। শিশু ওয়ার্ডের বাইরে অস্থায়ী বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানীর মুগ্ধা হাসপাতালে। 60 শয্যার ওয়ার্ডটিতে রোগী ভর্তি প্রায় 200-র কাছাকাছি। জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। দীর্ঘমেয়াদী জ্বরে বাড়ছে ইনফেকশনের ঝুঁকি। জ্বর হয়েছিল, আজকে ভর্তি করছি 4 দিন, জ্বর আসছিল 10 দিন আগে। জ্বর আসে, এই কারণে ডাক্তার কাছে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওনারা দিছে, পরীক্ষা দিছে কয়েকটা, ওগুলো করছি। করার পরে ধরা পড়ছে যে প্রস্রাবে ইনফেকশন আছে, রক্তের সমস্যা আছে। 9 দিন ধরে এই জ্বর। রক্ত পরীক্ষা করছি 2 বার। আজকে ডাক্তার দেখাইতে আসছি, পরে ডাক্তার কইলো যে এই ভর্তি করেন। বছর জুড়ে কিছু রোগী থাকলেও গেল 2 সপ্তাহ ধরে বেড়েছে রোগী ভর্তি। খোলা খাবার, ঠান্ডা পানি পান করায় বাড়ছে এসব রোগের প্রকোপ। হিটের জন্য কিছু সমস্যা, যেমন জ্বর, নিউমোনিয়া। কারণ আপনি জানেন শিশুদের বডির ডিফেন্স মেকানিজমটা খুবই দুর্বল থাকে। ওরা কিন্তু খুব দ্রুত এই অস্বাভাবিক আচরণটাকে অ্যাডজাস্ট করতে পারে না। তার ফলে অনেক বাচ্চা নিউমোনিয়া নিয়ে আসছে, অনেক বাচ্চা কাশি নিয়ে আসছে, অনেক বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে, আর অনেক বাচ্চা ডায়রিয়া, বমি, পাতলা পায়খানা নিয়েও আসছে। তো আমরা একটা বড় অংশ দেখছি স্কুল গোয়িং যে বেবিগুলো এসছে, এরা মূলত তীব্র পিপাসার কারণে ওরা বিভিন্ন রকম ফ্লুইড ইউজ করছে, যার ফলে এদের ফুড পয়জনিং হয়েছে। আবহাওয়া পরিবর্তনের সময়গুলোতে শিশুদের প্রতি বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গরমের সময় বাচ্চাটাকে যথাসম্ভব একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করেন। অতিরিক্ত ঘাম হয় যেহেতু, অতএব পানি এবং তরল জাতীয় খাদ্য একটু বেশি করে খাওয়ান। যত পানি যাতে না খায়। বাইরে থেকে শরবত, বাইরে থেকে বিভিন্ন ধরনের যে জুস আছে, এগুলি যাতে মায়েরা না দেন। জুস যদি দিতে হয় ঘরের ভিতরে দেন, ঘরে তৈরি দেন। আর শুধুমাত্র চিনি, যখন আপনার খুব ঘাম হচ্ছে, চিনির শরবত যেটা, আপনি এটা না দিয়ে এটাকে যদি আপনি একটু লবণ ওটাতে একটু অ্যাড করা যেতে পারে। 3 দিনের বেশি জ্বর, ডায়রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেশে আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 21 জন, আর প্রাণ গেছে 3 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকাল 8টা পর্যন্ত আগে 24 ঘন্টায় আক্রান্ত 21 জনের মধ্যে ঢাকার অধিবাসী 11 জন, আর মারা যাওয়া 3 জনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। চলতি বছর 15 মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2645 জন, আর এই সময় মারা গেছে 32 জন।
সারা দেশে নো হেলমেট নো ফুয়েল সিদ্ধান্ত নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সড়কে শৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। সভায় ঢাকায় ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। তৌফিক মাহমুদ মোনার রিপোর্ট। টানা চতুর্থ মেয়াদে সরকার রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে নানা মেগা প্রকল্প হলেও কোনোভাবে সড়কে শৃঙ্খলা আনতে পারেনি সরকার। দিন দিন বেড়েই চলেছে সড়কের দুর্ঘটনা। অন্যান্য সেক্টর সফল হলেও সড়কে অনেকটাই ব্যর্থ সড়ক পরিবহন মন্ত্রণালয়। এমন বাস্তবতায় সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বনানীতে বিআরটি ভবনের সড়ক মন্ত্রী সহ অংশ নেন ঢাকা 2 সিটি মেয়র সহ পরিবহন মালিক সমিতির নেতারা। সড়কের শৃঙ্খলা আনতে বিভিন্ন সুপারিশ করেন 2 মেয়র সহ পরিবহন মালিকেরা। প্রয়োজনে লক্ষ্যচক্কর যানবাহন ডাম্পিং এর সুপারিশও করেন তারা। যে সকল গাড়ি মেয়াদ উত্তীর্ণ সেগুলো ডাম্পিং করে কোনো লাভ নাই, স্ক্র্যাপ করে ফেলেন। আপনার যদি মালিকরা স্ক্র্যাপ না করে আপনি একটা মেশিন দিয়ে অন্তত সেটা চাপ দিয়ে ইয়ে করে দেন। এখন দুর্ঘটনার একটা মূল উৎসই কিন্তু এই ব্যাটারি চালিত বাহনগুলো, এবং আপনি দেখে মানে গা শিউরে ওঠে। তারা পা উঁচু করে পূর্ণ দমে এই রিক্সা বলেন আর অন্য বাহন বলেন ব্যাটারি চালিত তারা চালাতে থাকে, তাদের কোনো নিয়ন্ত্রণ না। সারা দেশে কোথাও হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল তেল দেওয়া হবে না উল্লেখ করে সড়ক পরিবহন সেতু মন্ত্রী সড়কের শৃঙ্খলা ফেরানোর নির্দেশ দেন। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এইসবের রেজাল্ট আমরা তো পাবো না। মফস্বলে এটা চালু করেন, ডিসি সাহেবদের বলেন, এসপি সাহেবদের বলেন যে ওইসব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে। নো ফুল, এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম। খালি ঢাকা শহর করলে তো হবে না, পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল। আজ থেকেই ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত রিক্সা চলবে না বলে সিদ্ধান্ত দেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী। একই সাথে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বাদে সাইরেন বাজানো নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। এই হুটার বাজানোটা আমার মনে হয় বন্ধ করার সিদ্ধান্ত আমরা নিতে চাই। শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস তো তাই, জরুরি সেবা ছাড়া হুটার বাজানো একেবারেই নিষেধ। 1983 সালের আইনে 42 বার সভা হলেও 2017 সালের আইনের পর এটি হলো এই কমিটির প্রথম সভা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মিশরীয় উড়োজাহাজ লিজ নিয়ে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির মামলায় বিমানের সাবেক এমডি কেভিন জন স্টিল সহ 16 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে নতুন আসামি করা হয়েছে 7 জনকে। চূড়ান্ত তদন্তে বাদ পড়েছেন এজাহারভুক্ত 14 আসামি। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। 2014 সালে মিশর থেকে 2টি উড়োজাহাজ লিজ নিয়েছিল বিমান বাংলাদেশ। 5 বছরের জন্য লিজ নেওয়া হলেও 11 মাসের মাথায় 2টি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। সেই নষ্ট ইঞ্জিন সচল করতে আনা হয় আরও 4টি ইঞ্জিন। পরের ধাপের 4টি ইঞ্জিনও ব্যবহার করা যায়নি। অত্যন্ত উচ্চ মূল্যে ভাড়া নেওয়া সেই উড়োজাহাজ থেকে লাভের বদলে শত শত কোটি টাকা লোকসান দেখায় বিমান। মিশরীয় উড়োজাহাজ লিজ নিয়ে দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের 1164 কোটি টাকার ক্ষতির অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2023 সালের ফেব্রুয়ারিতে 23 জনকে আসামি করে মামলা করে সংস্থাটি। মিশরীয় বিমান ক্রয় সংক্রান্ত একটি দুর্নীতির মামলায় দীর্ঘদিন অনুসন্ধান হয়। অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশন তথ্যপত্রের ভিত্তিতে এজাহার দাখিল করে। দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আনোয়ারুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক বিদেশি নাগরিক কেভিন জন স্টিল সহ বিমানের 13 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামিরা হলেন বিমানের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের মহাব্যবস্থাপক আব্দুর রহমান ফারুকি, ডিজিএম কামাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী RM কায়সার জামান, ক্যাপ্টেন নজরুল ইসলাম শামীম, ফ্লাইট অপারেশন অধিদপ্তরের উপমহাব্যবস্থাপক জিয়া আহমেদ, কর্পোরেট প্ল্যানিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আজাদ রহমান।
এছাড়া সিভিল এভিয়েশনের 3 কর্মকর্তাও রয়েছেন আসামির তালিকায়। আদালতে দুর্নীতি দমন কমিশন 16 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন এবং যাদের বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি সম্ভবত 14 জন, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজকে দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। এখন পরবর্তী ধার্য তারিখ এটা আদালত সেটা দেখে তার সিদ্ধান্ত জানাবে। মামলার এজাহার এবং অভিযোগপত্রে কোথাও আসেনি বিমানের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের নাম। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অডিও ফাঁস, চলমান মেগা প্রকল্পে অনিয়ম, ব্যক্তিগত বাড়িতে বিশ্ববিদ্যালয়ের খরচে নিরাপত্তা প্রহরী নিয়োগের অভিযোগ উঠেছে। এরই মধ্যে এসব অভিযোগের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত তদন্ত কমিটি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন উপাচার্য আব্দুস সালাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2020 সালের সেপ্টেম্বরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সালাম। তবে যোগদানের পর থেকে উপাচার্য আব্দুস সালামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গেল বছরের 1 নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে উপাচার্যের অনিয়মের সত্যতাও পায় তদন্ত কমিটি। জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকগুলো হল হচ্ছে, হলের কাজগুলো যদি আটকে যায় সেক্ষেত্রে ছাত্রদের থাকার আবাসিকের একটা অসুবিধা হবে। এছাড়াও আরও যেগুলো কাজগুলো আছে সেগুলো আটকে গেলে অবশ্যই আমরা অসুবিধার সম্মুখীন হব বলে আমরা তো অবশ্যই বিব্রত বোধ করতেছি। সুষ্ঠু তদন্ত করা হোক এবং তার বিরুদ্ধে যে সকল পদক্ষেপ নিতে হবে সেগুলো নেওয়া হোক। ইউজিসি তদন্ত করেছে এবং আমি শুনেছি সত্যতাও পেয়েছে। তো এখন আমাদের প্রত্যাশা থাকবে যে তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী যথাযথ ব্যবস্থা নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে তদন্ত কমিটির অনিয়মের সত্যতা পাওয়া ও ব্যবস্থা নেওয়ার সুপারিশ সম্পর্কে কোনো কথা না বললেও উপাচার্য আব্দুস সালামের দাবি তিনি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত নন। দুর্নীতি কিন্তু না জানায় বা ইটি করে আমি চুরি চামারি বা আপনার হাতে যোগাযোগ করে নিয়ে আমি পকেটস্থ করছি, এটাই হচ্ছে দুর্নীতি। এটা সর্বৈব মিথ্যা কথা। আর তদন্ত কার্যক্রম শেষে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সহ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে অনিয়ম যেগুলো দিচ্ছে সেগুলো আমরা উই ক্যান নেভার মেক এনি কমেন্টস অ্যাজ এ কনফিডেন্সিয়াল ইনকোয়ারি অফিসার। আমরা উই ক্যান নেভার মেক এনি কমেন্টস। এইটা তো আমি রিপোর্ট জমা দিয়ে দিচ্ছি। আমি তো মিনিস্ট্রি কি করছে আই ডোন্ট বলা। এটা মিনিস্ট্রি নট ম্যাটার অফ মিনিস্ট্রি, আমার কিছু না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ পদধারীর বিরুদ্ধে এমন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রশ্নবিদ্ধ করছে শিক্ষা ব্যবস্থাকে। তাই দ্রুত তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সংবাদ সকালে আরো যা থাকছে। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল, বড় প্রত্যাশা নেই শান্তর, ভালো প্রস্তুতির দাবি হাতুর সিংহের। আইসিবি ইসলামী ব্যাংকে ফুরিয়ে গেছে টাকা, তাই আমানতদারদের নগদ টাকা দিতে পারছে না ব্যাংকটি। এতে নিজেদের টাকা তুলতে এসে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। প্রায় 2 মাস ধরে এমন অচল অবস্থা চলছে ব্যাংকটির মৌলভীবাজার শাখায়। ব্যাংক কর্মকর্তারা বলছেন নগদ টাকার সংকটে আমানতদারদের দাবি মেটাতে পারছেন না তারা। সহকর্মী সালেহ এলাহি কুটির তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। প্রায় 8-10 লাখ টাকার মতো আমার টাকা আছে, কিন্তু এখন তারা আমার 10,000 টাকা দিতেও প্রস্তুত নাই। ওনারা আসলে বলে আজ না কাল, কাল না পরশু টাকা দিতে পারতেছে না, তাদের হেড অফিসের সমস্যা সমাধান হবে এই সেই বলতেছে আর কি। চরম অর্থ সংকটে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের হেড অফিস থেকে পর্যাপ্ত অর্থ পাঠানো হচ্ছে না মৌলভীবাজার শাখায়। তাই এ ব্যাংকে টাকা রেখে মৌলভীবাজার শাখার অন্তত 8 শতাধিক গ্রাহক পড়েছেন চরম বিপাকে। নিজেদের আমানত তুলতে না পেরে কপালে এখন চিন্তার ভাঁজ তাদের। গত 2 মাস ধরে সর্বোচ্চ 10,000 টাকার বেশি উত্তোলন করতে পারছেন না গ্রাহকরা। কেউ ব্যবসায়িক কাজে, কারো চিকিৎসা, আবার কেউ বিয়ের জন্য টাকা তুলতে এসে ফিরছেন হতাশ হয়ে। এ নিয়ে তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে সাধারণ গ্রাহকদের মাঝে। হাজবেন্ড অসুস্থ, এরপরে আমার ছেলে ভার্সিটি পড়ে তার সেমিস্টারের পয়সা দিতাম, কিছুই পারতাম না। ব্যাংকে আমার পয়সা আছে, তারা আমার পয়সা দেন না। 15-16 লাখ টাকার মতন আজকে 3 মাস 3.5 মাস ধরিয়া আটকাইল, তারা দেন না।
প্রতি সপ্তাহে 10-20 হাজার টাকার উপরে তারা দিতেও পারে না। আমি চেক দিয়ে 2 দিন ব্যাংকে আইসি চেক নেওয়ার লাগি, চেক ফাঁস হয় না। এমন পরিস্থিতিতে অনেকটা আত্মগোপনে ব্যাংকটির মৌলভীবাজারের শাখা ব্যবস্থাপক আসছেন না ব্যাংকে। অর্থ সংকটে কেন্দ্র থেকে ব্যাংকের এ শাখায় টাকা না ওঠানোয় গ্রাহকদের আমানতের দাবি মেটাতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে ব্যাংকটির কর্মকর্তাদেরও। বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে এ ব্যাংক কর্মকর্তার কথায়। গ্রাহকের টাকা দিতে পারতেছে না, প্রথম এই জিনিসটা আমাদেরও খারাপ লাগতেছে। তবে হেড অফিস থেকে যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে এটা হচ্ছে সাময়িক প্রবলেম। হ্যাঁ, প্রবলেমটা থাকবে না, কিছুদিনের মধ্যে এই জিনিসটা সলভ হয়ে যাবে। ব্যাংকটির সহকারী ব্যবস্থাপক জানান, এমন পরিস্থিতিতে গ্রাহকদের দাবিকৃত পুরো টাকা না দিতে পারলেও মেটানো হচ্ছে কিছুটা। একটু সমস্যা হয়েছে, সব খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে। সাময়িক একটু অসুবিধা হচ্ছে, খুব তাড়াতাড়ি সমাধান হবে। অনিয়ম, খেলাপি ঋণ, নগদ টাকার অভাব সহ নানামুখী সংকটে আইসিবি ব্যাংক লিমিটেড দুর্বল ব্যাংক হিসেবে অন্য ব্যাংকের সাথে একীভূত হচ্ছে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।